আমরা শুরু করব হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ দূষণ। তো প্রাকৃতিক পরিবেশ আমরা আমাদের মনে আছে কি জিনিস আমরা ছোটবেলায় পড়েছিলাম প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, মনে আছে। যেগুলো প্রকৃতি প্রকৃতি জানিয়ে তৈরি এগুলো প্রাকৃতিক পরিবেশ, আর যেগুলো মানুষ তৈরি করে এগুলো মানুষ তৈরি পরিবেশ, তাই না? মানুষের দ্বারা তৈরি পরিবেশ। জিনিসটাই। এই যে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন জিনিস থাকে, তার ভিতরে মেইন উপাদান কি? মাটি, পানি, বায়ু। মাটি, পানি, বায়ু। তো এই উপাদানগুলা মেইনলি প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান। এখন এবার আমরা আসবো যে পরিবেশের দূষণ। আমরা দেখলাম এগুলো পরিবেশের প্রাকৃতিক উপাদান, এবার আসবো পরিবেশের দূষণ। দেখো, যে কোনো দূষণ মানে হচ্ছে যে আমি যার দূষণই বলবো, সেই সিস্টেমটাই, যে সিস্টেমের দূষণের কথা বলবো, সেই সিস্টেমটাই যে যে জিনিস থাকার কথা সেইগুলা যদি না থাকে, অথবা কোনো একটা জিনিস যদি অতিরিক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো দূষণ। যেমন পরিবেশে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, আরো কিছু পরিমাণ গ্যাস আছে, স্বাভাবিক অবস্থায় একটা আছে, অর্থাৎ সাম্যাবস্থায় আছে বা নির্দিষ্ট পরিমাণে আছে। তো কোনোভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল বায়ুতে, তখন অর্থাৎ কি হচ্ছে যে কোনো একটা জিনিসের পরিমাণ বেশি হয়ে গেল, তখন আমরা সেটাকে বলবো দূষণ। কোনো কারণে যদি অক্সিজেন বেশি হয়ে যায় সেটাও কিন্তু দূষণ হবে। আবার কোনো আবার মনে করো যে কোনো একটা গ্যাস যেটা প্রকৃতিতে নেই, কিন্তু আমি নতুন একটা গ্যাস তৈরি করে সেটাই দিয়ে দিচ্ছি, তাহলেও সেটা দূষণ হয়। তো কোনো একটা জিনিস তৈরি হওয়া, কোনো একটা জিনিস অতিরিক্ত হয়ে যাওয়া, বা নতুন কোনো একটা কিছু অতিরিক্ত অ্যাড হয়ে যাওয়া, এই সবগুলাই হয়ে যাচ্ছে দূষণ, বায়ু দূষণ। তো এই হচ্ছে আমাদের দূষণ। তো আমরা এখন দেখব যে আহ, দেখো, যে পার্ট একে আমি একটু পড়ি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চারপাশে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে। প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই উভয় কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটতে পারে এবং এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ফলে মানুষ ও উদ্ভিদ সহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয়। এরকম অবস্থাকে আমরা বলি পরিবেশ দূষণ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে সকল প্রকার জীব ও মানুষের বিচরণ পৃথিবীর এই পরিবেশের কোনো অংশই আজ দূষণমুক্ত নয়। মানুষ শুধু তার নিজের পরিবেশকে দূষিত করছে না, সকল জীব ও তার পরিবেশও এই দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে মানুষ সহ পরিবেশ দূষণের ফলে মানুষ সহ সকল উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণে বিঘ্ন ঘটছে। দূষণ কেন ঘটছে? কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত করছে, যাকে আমরা দূষক বলি। দূষকের সংজ্ঞা আসতে পারে যে যে যার কারণে দূষণ হয় সেটাকে আমরা দূষক বা পলুটেন্ট বলি। বিভিন্ন কারখানা, তাপ বিদ্যুৎ কেন্দ্র, চিমনি এবং যানবাহনের কারখানা থেকে নির্গত ধোঁয়া, জমিতে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন আবর্জনা, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি হলো দূষকের উদাহরণ। এই সকল দূষক বিভিন্নভাবে পরিবেশের বিভিন্ন উপাদানকে দূষিত করছে। তো আমরা পরিবেশের যে বিভিন্ন পরিবেশ উপাদান সমূহ দূষণ কারণ এর মানে যে আমরা যদি দেখতে চাই, তাহলে প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কারণ দূষণ যার কারণে হয়, যেমন দূষক পদার্থ বললাম, কি কি বললাম, যেমন যানবাহনে নির্গত ধোঁয়া, জমিতে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক সার, আবর্জনা, পলিথিন, এগুলো কারা ব্যবহার করে? মানুষই ব্যবহার করে। তাহলে মানুষ যদি বেশি হয় তাহলে এগুলোর ব্যবহারও বেশি হবে। সুতরাং মূল একমাত্র কারণে আছে জনসংখ্যা। জনসংখ্যা এই পরিবেশ দূষণের অন্যতম একটা কারণ। এরপরে কি? যে যানবাহন যানবাহন এবং কলকারখানার ধোঁয়া। তো যানবাহন এবং কলকারখানার ধোঁয়াতে বিভিন্ন ধরনের দূষিত গ্যাস থাকে, যেগুলো আমাদের বায়ু দূষণ করে। আবার আবার যে কলকারখানার যেসব বর্জ্য পদার্থ, সেগুলা কি হয়ে যায়? নদীর পানিতে মিশে পানি দূষণ করে। আবার যানবাহনে উৎপাদিত যেসব পণ্য আমরা মাটিতে ফেলি, সেগুলা মাটি দূষণ করে। তো এইগুলা হচ্ছে এই কারণে হয়। আবার দেখো যে আমাদের ফ্রিজ বা রেফ্রিজারেটরে, আগের যে প্রথম পর্যায়ের রেফ্রিজারেটরে, এগুলাই সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহার করা হতো। হুম এই কার্বন এইটা ব্যবহার করার ফলে ফ্রিজে এক ধরনের এই গ্যাসটা ব্যবহার করার ফলে এটা এই
এতে গিয়ে বায়ুমণ্ডলে মিশে আমাদের ওজোন স্তরের ক্ষতি করে। তো ওজোন স্তরের জিনিসটা আমরা চতুর্দশ অধ্যায়ে পড়াবো, কি জিনিস? হ্যাঁ, ওজোন স্তর। তো এই জিনিসটা ক্ষতি করে, এটার আমাদের খুব একটা গুরুত্ব আছে। তো এই যে এই দূষণগুলা এভাবে হয় আর কি। এরপরে আসছে পার্ট 3-4, মাটি দূষণ। তো মাটি দূষণ কিভাবে হয়? মাটিতে আমরা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল বা এই যে শিল্প বিপ্লব যখন হয়েছিল না, তখন কি যে বা মানুষ যখন বেশি ছিল না, তখন পৃথিবীর মাটি ভালো মতোই ছিল। কিন্তু মানুষ বেড়ে যাওয়ার ফলে মানুষ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করছে এবং সেগুলো মাটিতে ফেলছে। এর ফলে কি হয়ে যায়? মাটি দূষিত হয়। কারণ মাটিতে যদি আমরা অতিরিক্ত আবর্জনা ফেলি, তাহলে তো মাটিতে যা যা থাকার দরকার তার চেয়ে কোনো একটা জিনিস অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা মাটি দূষণ বলবো। তো মাটি দূষণের বিভিন্ন কারণগুলোর ভিতরে আছে যে আবর্জনা ও বর্জ্য পদার্থ, অবশ্যই এগুলো মাটি দূষণের কারণ হবে। তো মাটিতে যে সকল আবর্জনা বর্জ্য ফেলে এগুলো পচতে ব্যাকটেরিয়া সাহায্য করে, যার ফলে এগুলো মাটির সঙ্গে সহজে মিশে যায়। যেসব আবর্জনা বর্জ্য যেগুলো পচনশীল, এগুলো সমস্যা নেই, যেগুলো পচে যায়। কিন্তু যেসব জিনিসগুলো পচে না ওগুলাতেই সমস্যা, যেমন আছে পলিথিন, কাঁচ, এইগুলো হচ্ছে মাটির সাথে মেশে না সহজে। এগুলো মিশতে 100, 200, 150, 400, 500 বছর লেগে যায়। এগুলো যদি আমরা মাটিতে ফেলি তাহলে সহজে পচবে না। সুতরাং এগুলা মাটি দূষণের অন্যতম একটা কারণ। তারপরে আমরা কৃষিকাজে যে রাসায়নিক সার ব্যবহার করি, তারপরে কীটনাশক ব্যবহার করি, শিল্প কারখানার যে বর্জ্যগুলা, সেগুলা মাটির সাথে মিশে কিন্তু মাটির দূষণ করে। এর ফলে কি হয়? মাটির উর্বরতা হ্রাস হয়। আর মাটির উর্বরতা হ্রাস হলে সেখানে কোনো উদ্ভিদ জন্মাতে পারবে না। জন্মালেও দেখা যাবে যে উদ্ভিদ ঠিক মতো বেড়ে উঠতে পারছে না। আর উদ্ভিদ ঠিক মতো বেড়ে উঠতে না পারলে আমরা ফল ফলাদি কিছু পাবো না। এটা একটা সমস্যা। এরপরে আসছে পানি দূষণ। বলছে দেখো যে পৃথিবীর 4 ভাগের ভিতরে 3 ভাগই কিন্তু পানি, কিন্তু কিন্তু সুপেয় পানির অভাব। সুপেয়, সুপেয় মানে হচ্ছে যেগুলা পান করা যায়, এগুলো হচ্ছে সুপেয় পানি। এই সুপেয় পানির অভাব কিন্তু পৃথিবীতে আছে। এই কারণে দেখা যায় যে আমরা ট্যাপের পানি কিন্তু খেতে পারি না, তাই না? রাজশাহীতে আমরা ট্যাপের পানি খেতে পারি না। ওয়াটার গুলা কেমন কি জানি, কিন্তু এই যে ওয়াসা যে পানি সাপ্লাই দেয়, এগুলো এই ট্যাপের পানি কিন্তু খাওয়া যায় না, নলকূপের পানি খেতে হয়। আবার ঢাকায় গেলে পানি ফুটিয়ে খেতে হয়। সুতরাং কি দেখছি যে চারদিকে পানি আছে ঠিকই, কিন্তু সুপেয় পানির অভাব। তো পানি কেন সবগুলা করা যাচ্ছে না? কারণ দূষিত হচ্ছে, এই কারণে। তো এখন দেখো যে পানি দূষণের কারণ কি কি। পানি দূষণের কারণ এবং উৎস। তো পানি দূষণের কারণও কিন্তু দেখো যে যেসব কারণগুলো আছে তার ভিতরে হচ্ছে আমরা যদি পুকুর বা নদী নালায় কি গরু ছাগলের গোসল করাই, তারপরে যেসব ঝুলন্ত পায়খানাগুলো আছে সেগুলো যদি আমরা নদী নালা খাল বিলের পাশে করি, তারপরে যেসব সার বিষ আমরা জমিতে দিই, সেগুলা কীটনাশক যেগুলা দিই সেগুলা বৃষ্টির পানির মাধ্যমে ধুয়ে নদীর পানিতে মিশছে। তাহলে কি কি বললাম? যে গরুর গোসল করানো, তারপরে কীটনাশক ব্যবহার, তারপরে কাঁচা পায়খানা, ঝুলন্ত পায়খানা, এইগুলা যদি জলাশয়ের উপরে করা যায়, জলাশয়ের কাছাকাছি করা যায়, সেগুলা পানিকে দূষিত করে। তো এমনিও আমরা পুকুরের পানি খেতে পারবো না বা জলাশয়ের পানি খেতে পারবো না, কিন্তু তারপরেও এই সব জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু দূষিতই করছি। কেন দূষিত করছি? কারণ এগুলো তো পানিতে থাকার কথা না, কিন্তু আমরা অ্যাড করছি। তাহলে এটাকে আমরা দূষণ বলবো। এই দূষণের ফলে কি হচ্ছে? যে জলজে যেসব জীব, সেগুলা কিন্তু ঠিক মতো বাঁচতে পারবে না। মাছ আছে, তারপর অন্য যেসব জলজ প্রাণীগুলো আছে, সেগুলো ঠিক মতো পানি দূষণের কারণে বাঁচতে পারবে না। তারপরে খাদ্যের উচ্ছিষ্ট ময়লা, জীবজন্তুর মৃতদেহ, গৃহস্থলের ব্যবহার্য। তো এইগুলো যেগুলো আমরা ফেলি, ময়লা আবর্জনা, তারপর কলকারখানার যেসব আবর্জনা, এগুলো সবগুলাই পানি দূষণ করে। এরপরে আসে বায়ু দূষণ। তো বায়ু দূষণ মানে কি? যে বায়ুতে যেসব জিনিসগুলো যেভাবে আছে সেগুলো না থাকাই মানে হচ্ছে বায়ু দূষণ। এই অধ্যায়টা খুব সহজ আছে, এই কারণে আমি এত দ্রুত চলে যাচ্ছি, হিন্টস দিয়ে চলে যাচ্ছি, পড়লে বুঝতে পারবো। তো আমাদের বায়ুমণ্ডল কোথায় আছে? পৃথিবীর চারপাশেই বায়ুমণ্ডল আছে, তাই না? তো এখন দেখো যে এই বায়ুমণ্ডলের মধ্যে মানুষ অন্যান্য প্রাণী বেঁচে আছে। তো এই বায়ু দূষণ কিভাবে হয় সেটা আমরা দেখি। যে ত্রুটিপূর্ণ মোটর গাড়ি, রেলগাড়ি, বাস, টেম্পো ইত্যাদির ইঞ্জিন থেকে বের হয়ে আসা যেসব ধোঁয়া,